জাহানমণি নামে একটা জাহাজ আমাদের সোমালি পাইরেটরা চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, 3 মাস লেগেছে আমাদের ওই জাহাজটাকে উদ্ধার করে নিয়ে আসতে। আমাদের ২৬ জন বাঙালি নাবিক ছিল ওই জাহাজে। আগে একটা সময় ছিল যখন গ্রিকরা শিপ পুরো ইন্ডাস্ট্রিটাই কন্ট্রোল করতো এবং এই জাহাজ মালিকানার বিষয়টাই ছিল পুরো গ্রিকদের আন্ডারে। ২০০০ সালের পর থেকে দেখা গেছে যে আপনার মোটামুটি একটা সহনীয় পর্যায়ে আসা শুরু করেছে জাহাজের দাম। আজকে আমরা যেসব জাহাজগুলো কিনছি ১৫ মিলিয়ন ২০ মিলিয়ন ডলার, এগুলো আগে চিন্তাও করা যেত না। ১২০-১৩০ মিলিয়ন ডলারের জাহাজ ছিল। তো গ্লোবালি যখন একটা সাপ্লাই বেড়েছে, আপনার জাহাজের সাপ্লাই বেড়েছে, একটা সহনীয় পর্যায়ে এসেছে, আমরা দেখলাম যে আমরা এখন বিনিয়োগ করতে পারি। ১০-১৫ মিলিয়ন ডলার পর্যন্ত রিস্ক নিয়ে দেখা যায়। তো সেই থেকেই আর আমার বাবার একটা স্বপ্ন ছিল যে মানে যখন উনি শিপ ব্রেকিং ব্যবসা করতেন, তো ওই সময়টাতে একটা স্বপ্ন দেখতেন যে আমি একদিন জাহাজের মালিক হব। তো ওই স্পৃহাটা সবসময় ছিল। ২০০৩ সালে এসে যখন দেখলো যে একটা মোটামুটি আমাদের স্টিলও সাকসেসফুল হয়েছে, সিমেন্টও সাকসেসফুল হয়েছে, আমরা একটা নতুন অ্যাভিনিউতে আসলে উনি সাহস করে নামলেন, একটা জাহাজ কিনলেন। তো কিনে আপনার মোটামুটি বেশ ভালো একটা ইনকাম আমরা দেখতে পেলাম। প্রথম কয়েক বছর একটু রাফ ছিল, কারণ তাতে খুব একটা ইনকাম আসতো না। জাহাজের ব্যবসাটা শিখতে হচ্ছে একদম শূন্য থেকে। অন্যান্য 10টা ব্যবসার মতো কিন্তু শিপিংয়ের ব্যবসাটা না, এটা কমপ্লিকেশনসগুলো আরেকটু ভিন্ন, কারণ গ্লোবাল স্কেলে আপনাকে ব্যবসা করতে হচ্ছে। আমাদের ওই এক্সপিরিয়েন্সটা ছিল না। আইন কানুন সব গ্লোবাল লেভেলে আপনার অপারেট করতে হচ্ছে, এটার একটা প্রবলেম ছিল। তো আপনার আবার ২০০৬-০৭-এর দিকে আপনার মনে আছে কিনা জানি না, জাহানমণি নামে একটা জাহাজ আমাদের সোমালি পাইরেটরা চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, ৩ মাস লেগেছে আমাদের ওই জাহাজটাকে উদ্ধার করে নিয়ে আসতে। আমাদের ২৬ জন বাঙালি নাবিক ছিল ওই জাহাজে। এটা তো একটা স্ট্রেসফুল একটা ব্যাপার। আসলে এই ছোট ছোট গল্পগুলোর মধ্যে অনেক বড় বড় স্ট্রাগল, অনেক সংগ্রাম আসলে মিশে আছে। আপনারা একটা দুইটা জাহাজ থেকে এখন প্রায় ৩০টা জাহাজে আপনারা দাঁড়িয়েছেন। এক্ষেত্রে যে মানে এই সেক্টরটাতে আসলে সম্ভাবনার জায়গাগুলো শুনতে চাই আপনার কাছ থেকে। শুধু শিপিং সেক্টরে আমাদের বার্ষিক খরচ $10 বিলিয়ন আমাদের বাংলাদেশে। আমরা যদি এই $10 বিলিয়ন কিছু অংশ আমরা যদি রিজার্ভ সেভ করতে পারি, দ্যাটস আ হিউজ অ্যামাউন্ট অফ মানি। আমরা যদি এই সেক্টরটাকে এনকারেজ করি, আমি এখনও যখন ফরেন ইনকাম আনি আমার এটার উপর একটা ট্যাক্সেশন আছে, আমি এটার উপর একটা প্রচুর ট্যাক্স দিতে হয় আমাকে। আমি যে পরিমাণে ডলার আর্ন করি ওটা কিন্তু একটা $800-900 মিলিয়ন এক্সপোর্টের সমপরিমাণ, গার্মেন্টস এক্সপোর্টের সমপরিমাণ। কিন্তু আমি কোনো ট্রফি অ্যাওয়ার্ড পাই না, বা আমি কোনো এক্সপোর্ট ট্রফি পাই না, আমি কোনো সিআইপি অ্যাওয়ার্ড পাই না, আমি ওই ক্যাটাগরিতে এখনও পড়িনি যে এক্সপোর্ট। সো ওই জায়গাটাকে যদি আমার ইনসেন্টিভাইজ করে সরকার, আমাকে যদি এইটাকে আমরা চেষ্টা করছি, আমরা জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করছি, যদি ওই জায়গাটাতে আসে তাহলে আমরা আরও ইচ্ছুক হব বিনিয়োগ করতে। তাহলে একটা $10 বিলিয়ন সিংহভাগ আমি দেশে রিটেন করতে পারছি। আজকে আমি খালি বাল্ক ক্যারি করছি, আমরা যদি সামনে কন্টেনার জাহাজগুলোতে ঢুকে অন্যান্য অ্যাভিনিউজগুলো এক্সপ্লোর করা শুরু করি, যদি এটাতে একটা বেনিফিট মানুষ পায়, কেন করবে না? তো আমার তো একটা হিউজ পরিমাণের ডলার সেভিং এক নম্বর হচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে এই প্রত্যেকটা জাহাজে এক একটি জাহাজে 25 জন নাবিক প্রয়োজন হয়। আমাদের দেশে এখন জাহাজ আছে রাফলি ধরেন 50টি। আমরা যদি এই ফিগারটাকে 500টিতেও নিতে পারি, উইচ ইজ ভেরি পসিবল, মানে এটা এমন কোনো বড় ফিগার না। আমাদের পার্শ্ববর্তী ছোটো ছোটো দেশগুলোতেও 1500-3000 করে জাহাজ আছে। ধরেন আমি 500 জাহাজে নিলাম, 500 জাহাজ হলে আমার নাবিক লাগবে 13,000। 13,000 নাবিকের গড় স্যালারি যদি হয় $5,000 থেকে $6,000, আপনি মাসে $70-80 মিলিয়ন আমার দেশে কিন্তু ইকোনমিতে সরাসরি ইম্প্যাক্ট ফেলছে। সো দিজ আর হাই ইনকাম আর্নিং